নমস্কার বন্ধুরা। আজ বলবো ভবানী ঘটকের উপন্যাস বিজনের ঘরবার নিয়ে। বিজনের রক্ত মাংস নয় কিন্তু, বিজনের ঘরবার। কথা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তারপর মিত্র ঘোষ থেকে উপন্যাসটি প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গের যে মানচিত্র, সেই মানচিত্রকে সামনে রেখে যদি বাংলা উপন্যাসের বিন্যাসকে সাজাই, তাহলে একটা অদ্ভুত সমীকরণ গড়ে তোলা যেতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানচিত্রে বিন্দু বিন্দু দিয়ে পয়েন্ট করে দেখানো যেতে পারে যে কোন জায়গায়, কোন পটভূমিতে কোন উপন্যাসটি দাঁড়িয়ে আছে, এবং সেটা আমার কাছে খুব বেশি অসম্ভবও নয়। ঠিক তেমনিভাবে সেই হাওড়া থেকে বসিরহাট বনগাঁ পর্যন্ত যে পথ, রেল লাইন, যাত্রা সরণি, জনপদ জীবন, সেই জীবনের কথা নানাভাবে বলার চেষ্টা করেছেন সোহরাব হোসেন, ভবানী ঘটক ও অমিত কুমার বিশ্বাস। বাংলা উপন্যাসে সমষ্টির জীবন, সমষ্টির ধারাপাত, জনপদ জীবন, জনপদের সামগ্রিক রূপছবি নানাভাবে উঠে এসেছে রমাপদ চৌধুরী, প্রফুল্ল রায়, মহাশ্বেতা দেবী, অতীন বন্দ্যোপাধ্যায় ইত্যাদিদের লেখায়। পরবর্তীকালে নাম করতে পারি সৈকত রক্ষিত, নলিনী বেরা, অমর মিত্র, এদের লেখায়। ঠিক তেমনিভাবে এই বসিরহাট বনগাঁ সংলগ্ন জনপদ জীবনের কথা লিখেছেন সোহরাব হোসেন, অমিত কুমার বিশ্বাস, ভবানী ঘটক। এই উপন্যাসের পটভূমিতে রয়েছে হাওড়া থেকে বনগাঁ যে রেল লাইন, তার একটি অঞ্চলে, বনগাঁ চাঁদপুরের মাঝামাঝি অঞ্চলে একটি রেল স্টেশনের দাবি নিয়ে আন্দোলন। উনাই সেই গ্রাম, সেই গ্রামের মানুষজন, জনপদের মানুষজন, গ্রামের হাভাতে মানুষজন, দরিদ্র মানুষজন, সমষ্টি সংলগ্ন মানুষজন একত্রিত হয়ে স্টেশনের জন্য আন্দোলন করছেন, এবং সেই স্টেশনকে সামনে রেখে লেখক জনপদের বিচিত্র রূপছবি, জনপদের বহু বিস্তারিত লাবণ্য, মানুষের অভাব অভিযোগ, বিচিত্র কর্মযোগ্য, বিচিত্র ভাবনা প্রস্ফুটিত করেছেন। বাংলা উপন্যাসে এই জনপদ জীবনের ট্রেন্ডকে নিয়ে চমৎকার একটি উপন্যাস লিখেছিলেন অমর মিত্র, আগুনের গাড়ি নামে। সেটা গত শতকের লেখা, গত শতকের ৮-এর দশকের শেষের দিকে লেখা। সেই পুরাতন ট্রেন্ডকে সামনে রেখে জনপদ জীবনের মানুষ, তাদের চলাফেরা, যাওয়া আসা, কর্মযোগ্য ইত্যাদির নানান ছবি রয়েছিল।
কিন্তু ভবানী ঘটক আরো বিস্তারিতভাবে স্টেশন দাবিকে রেখে একটা জনপদের সামগ্রিক মানুষকে তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং উপন্যাসের নাম বিজনের ঘরবার হলেও, বিজন নায়ক হলেও অনেক সময়ই অনুপস্থিত। আসলে আঞ্চলিক উপন্যাস বলতে আমরা যা বুঝি, যদিও আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞাকে আমি বিশ্বাস করি না, মানি না। উপন্যাস একটি ভূগোলকে সামনে রেখে, একটি অঞ্চলকে সামনে রেখে, একটি পটভূমিকে সামনে রেখেই লেখা হবে। তার বৈচিত্র্য, ভাষা, তার রং, তার ঘ্রাণই লেখক ফুটিয়ে তুলবেন, এবং সেটা আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ কিনা সেটা জরুরি। কিন্তু এই আঞ্চলিক উপন্যাসে অনেক সময় নায়ক থাকেন না, যেটা আমরা প্রথাগতভাবে জেনে এসেছি, পড়ে এসেছি, যে নায়ককে অতিক্রম করে গোটা অঞ্চলই, গোটা ভূগোলই নায়ক হয়ে ওঠে। সেই ভূগোল অঞ্চলের মধ্যে কেউ কেউ নিজের সক্রিয়তায়, নিজের মেধায়, নিজের আচরণে, নিজের ভূমিকায়, নিজের কর্মকাণ্ডে প্রধান হয়ে ওঠে। এই যে স্টেশন আন্দোলনের দাবি, সেখানে প্রধান ভূমিকা নিয়েছেন বিজন। একদা কোম্পানিতে কর্মরত বিজন আজ রেশনের দোকানে কাজ করে। সেই কোম্পানির কর্মরত জীবনের মধ্য দিয়ে লেখক গ্রাম বাংলায় যখন গভীর নলকূপ খনন করা হচ্ছিল, তার পটভূমি এঁকেছেন। সেখান থেকে ফিরে এসেছেন এই স্টেশন আন্দোলনের দাবিতে। আছে যামিনী বৈরাগীর মতো মানুষ, যাদের সমস্তটাই স্টেশনের জন্য নিয়োজিত। বৃদ্ধ যামিনী সারা জীবনের কর্মকাণ্ডই এই স্টেশন নিমিত্তে। এই মানুষগুলি উদ্বাস্তু, দেশভাগে উদ্বাস্তু হয়ে সেই বনগাঁ বসিরহাট সংলগ্ন অঞ্চল, সেখানে বাসভূমি গড়ে তুলেছে। ভিটেমাটি হারিয়ে সামান্য জমির সন্ধান করে আবার লড়াই চালিয়ে যাচ্ছে। এবং এই উনাই কালাপুর গ্রামের পাশাপাশি আছে দোগাছিয়া, মনমোহনপুর গ্রাম। দুই গ্রামই স্টেশনের দাবিতে আন্দোলন করছে। বলা যেতে পারে মূল পটভূমি এই উনাই গ্রাম আখ্যানের জটিলতা বৃদ্ধির জন্য সেই দোগাছিয়া মনমোহনপুরের আগমন। এবং স্টেশনের জন্য তারা জমি দিতে প্রস্তুত। বিজন তার সামান্য জমিও দিয়ে দিয়েছে। বিজনের অভাবী সংসারের প্রতি তার মায়া মমতা অনেকটাই কম। বলা যেতে পারে যে সংসারের অভাব অভিযোগ থেকে পালাতেই সে যেন স্টেশন আন্দোলনে জড়িয়ে গেছে। এইরকম বিন্যাসে অজস্র চরিত্র এসেছে, এবং সবচেয়ে সংকটের কথা, গ্রামের এই অভাবী মানুষগুলি, প্রথাগত শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত মানুষগুলি আইন কানুন, সরকারি নথিপত্র, সরকারি পদ্ধতি কিছুই জানে না। ফলস্বরূপ কাহিনী বৃত্তের মধ্যেই শুধু
ঘুরপাক খেতে থাকে। এবং জনপদ জীবনকে নিয়ে লেখার একটা মস্ত সুবিধা এই যে এই হাভাতে মানুষ, অবুঝ মানুষ কিছু না বুঝেই হুটহাট করে মন্তব্য করেন, আপন বিশ্বাস, আন্তরিকতা, জীবন অভিজ্ঞতা থেকে একটা বক্তব্য পরিবেশন করেন এবং সেই বক্তব্যকে নিয়ে আর প্রতিবেশী মানুষজনের মধ্যে ঝগড়া বিবাদ কোন্দল চলতে থাকে। ফলস্বরূপ কথা ক্রমেই প্যাঁচ লেগে যায় এবং আখ্যানকার সেই প্যাঁচ ধরেই বৃত্তের মধ্যেই পাঠককে ঘুরপাক খাওয়াতে থাকে। আবার কেউ কেউ জনপদের রূপ লাবণ্যের ওপর দিয়ে ভ্রাম্যমান প্রতীক হয়ে পাঠককে ক্রমেই এগিয়ে নিয়ে যান। স্টেশনের জন্য লড়ে গেছে এই জনপদের মানুষ। রেল ধর্মঘট থেকে মিছিল, যশোর রোডে মিছিল, আন্দোলন, মঞ্চ, রেলকর্মীদের সঙ্গে বক্তব্য, জমি নিদর্শন এবং সবচেয়ে বড় ব্যাপার যে রেল কর্মকর্তাদের দ্বারা একটা স্টেশন নির্মাণ তো খুব সহজ কথা নয়। আর তার কর্মকাণ্ডে তার দাবি যদি গ্রামের সাধারণ মানুষ হন, যারা কিছুই বোঝেন না, ফলে সেটা একটা বিরাট হৈ হৈ ব্যাপার, দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। যামিনী বৈরাগীদের ৩৫ বছর কেটে গেছে এই স্টেশন দাবিতে। পূর্ব প্রজন্ম থেকে উত্তর প্রজন্ম পর্যন্ত এই আন্দোলন চলছে। তবুও তারা স্টেশন গড়ে তুলতে পারেনি, স্টেশন চলে গেছে অন্যদের হাতে। এই রকম বিন্যাসকে সামনে রেখে লেখক জনপদের বহু বিচিত্র চরিত্র, বিজন, সাগর, মিতু, সুনন্দা, যামিনী, হকার, কৃষক, মজুর, ক্ষুদ্র রাজনীতিবিদ, মেম্বার, প্রধান কে একত্রিত করে একটা জনপদের সামগ্রিক রূপচিত্রকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। বহু ক্ষেত্রেই তা এলোমেলো এবং কাহিনীর যে সংযত বিন্যাস তা এলোমেলো হয়ে গেছে, আঁটোসাঁটো বাঁধন নেই। আসলে জনপদের রূপচিত্রই ওই রকম। কাহিনীকে হয়তো লেখক একদিকে নিয়ে যেতে চান, গ্রামের মানুষ, গ্রামের চরিত্র অহেতুক একটা কথা বলে, অতিরিক্ত একটা কথা বলে, একটা বিবাদ ঘটিয়ে কাহিনীকে যেন আরেক দিকে নিয়ে যান এবং সেই কাহিনীর বিস্তার ঘটতে থাকে। সেখান থেকে ফিরতে লেখকের আবার দীর্ঘ সময় লেগে যায় এবং বিজনকে সামনে রেখে তার একাকিত্ব, নিঃসঙ্গতা, অভাব, অভিযোগ, দাম্পত্য জীবনের প্রেমহীনতা, উদাসীনতা সমস্তকে একত্রিত করে জনপদের সামগ্রিক রূপছবি, তার ভূগোল, তার জনবিন্যাস, তার সংস্কৃতি, তার প্রেমহীনতা, মর্যাদা, শিক্ষা দীক্ষা সমস্ত কিছুকে মিলে লেখক একটি প্রান্ত জীবনের সামগ্রিক বৃত্তান্তকে আমাদের শুনিয়েছেন। উপন্যাসটি হয়তো বহু পঠিত নয়, আমাদের লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে। মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।